শেখাতে আসলাম হ্যাভ টু হ্যাজ টু দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি। হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা বিভিন্ন ধরনের কথা বলতে হ্যাভ টু হ্যাজ টু ইউজ করে থাকি। করতে হবে, চলতে হবে, কিনতে হবে। আমরা ইংলিশ যখন কথা বলি তখন আমাদেরকে বিভিন্ন জিনিস বিভিন্ন কথা বলতে হয়। সেই কথাগুলো বলতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হ্যাভ টু হ্যাজ টু ছাড়া আমরা বাক্য গঠন করতে পারি না। হ্যাভ টু হ্যাজ টু মূলত ইউজ করতে হয় হচ্ছে আমরা যদি কিছু বলি যে করতে হয়, করতে হবে, বলতে হয়, বলতে হবে, বা কিনতে হয়, কিনতে হবে, বা কিনতে হয়েছিল। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করে থাকি এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে হ্যাড টু ইউজ করে থাকি। সাধারণত হ্যাড টু ইউজ করা হয় অতীতকালের কোনো কথা বোঝাতে, আর হ্যাভ টু হ্যাজ টু ইউজ করা হয় প্রেজেন্ট এবং ফিউচার সেন্টেন্সে। এখন আমরা আজকে দেখব যে কিভাবে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বাক্য গঠন করতে হয়। সাধারণত বাধ্যবাধকতা বলতে কোনো কিছু বোঝাতে বাধ্যবাধকতা বা যেমন যেমন করতেই হয়, করতেই হবে, বা কিনতে হবে, চলতে হবে, খেতে হবে, খেতে হয়। যখন কোনো কাজ বাধ্যবাধকতা বোঝায় তখন আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করি। আমরা আজকে শিখব মূলত হ্যাভ টু হ্যাজ টু। দেখি আমরা কিভাবে বাক্য গঠন করতে হয়, এটার স্ট্রাকচার কি, এটা কখন কখন বাক্যে প্রয়োগ করতে হয়। বিস্তারিত দেখলে আশা করি আপনারা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন। এখানে গ্রামার না জানলেও চলবে, আপনার শুধু একটু মনোযোগ সহকারে যদি আপনি এই লেসনটা খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই বাক্যটা গঠন করতে হয়, এবং আপনি কয়েকবার প্র্যাকটিস করলে আপনি নিজে পারবেন কিভাবে বাক্য গঠন করতে হয় হ্যাভ টু হ্যাজ টু দিয়ে। আমরা সাধারণত ইংলিশগুলো বলতে পারি না, ইংলিশ সেন্টেন্স বলতে পারি না, বা স্পোকেন করতে পারি না আমাদের প্র্যাকটিসের অভাবে। আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি, আমরা একটা বাক্য গঠন কীভাবে করতে হয় সেটা যখন শিখে আমরা এর পাশাপাশি যদি প্র্যাকটিস করে থাকি তাহলে আমাদের কাছে ইজি হয়ে যাবে। আমরা খুব সহজেই যে কোনো বাক্য গঠন করতে পারবো। তো আমরা দেখি আজকে টপিকটা। সেন্টেন্স মেক বাই হ্যাভ, হ্যাজ বা হ্যাড টু। হ্যাভ হ্যাজ টু ইউজ ফর সেন্টেন্স মেক অফ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। মানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। অন্য অতীতের কালে যদি কোনো কথা বোঝাতে চাই তাহলে আমাদেরকে হ্যাড টু ইউজ করতে হবে। অ্যান্ড হ্যাড ফর সেন্টেন্স মেক ফর পাস্ট টেন্স। সাধারণত বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয়, যেমন করতে হবে, করতে হয়, খেতে হয়, যেতে হয়, খেতে হবে, যেতে হবে, কিনতে হয়েছিল, দিতে হয়েছিল, করতে হতো, যেতে হতো ইত্যাদি। যেমন আমাকে খেতে হয় বা আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে থাকতে হবে। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা হ্যাভ টু ইউজ করব। হ্যাভ টু হ্যাজ টু ইউজ করা মানে হচ্ছে জোর দিয়ে বোঝানো যে আমাকে এটা করতেই হবে, তখন আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করব। হ্যাভ টু হ্যাজ টু ক্ষেত্রে আমরা যদি গঠন প্রণালী দেখি, এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন প্রণালীটা হবে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব। প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে হ্যাভ টু বসবে, তারপর ভার্ব বসবে এবং তারপর আদার ভার্ব। প্রথমে আমরা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট নিব, এরপরে হ্যাভ টু বসাবো, এরপরে ভার্ব বসাবো, এরপরে আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড বলতে ভার্বের পরে যে বাকি যে সেন্টেন্সগুলো ওগুলো বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে করতে হয়। যেমন আই হ্যাভ টু পে দ্য মানি, আমাকে টাকা পরিশোধ করতে হবে। দে হ্যাভ টু ইট, তাদেরকে খেতে হবে। উই হ্যাভ টু গো টু মার্কেট, আমাদের মার্কেটে বা বাজারে যেতে হবে। ইয়োর ফ্রেন্ডস হ্যাভ টু অ্যাটেন্ড, তোমার বন্ধুদের অ্যাটেন্ড করতে হবে। আই হ্যাভ টু অ্যাপ্লাই, আমাকে অ্যাপ্লাই করতে হবে। আই হ্যাভ টু কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হবে। দে হ্যাভ টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হবে। ইয়োর ফাদার হ্যাভ টু কাম টু কলেজ, তোমার বাবাকে কলেজে আসতে হবে। সরি, এখানে হ্যাভ টু না, এখানে হ্যাজ টু হবে, যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি আমরা নেগেটিভে বাক্য গঠন করি, নেগেটিভে বাক্য গঠন করতে হলে হ্যাভ টু হ্যাজ টুর ক্ষেত্রে আমাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ডু বা ডাজ বসাতে হবে। ডু বা ডাজ এবং এরপরে নট। আবারও বলছি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ডু বা ডাজ বসাতে হবে এবং এর সাথে নট বসাতে হবে।
এরপরে হ্যাভ টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আমি আবার বলছি, ভালো মতো লক্ষ্য করুন। প্রথমে সাবজেক্ট, তারপরে টু বা ডাজ এবং এর সাথে নট বসাতে হবে, এরপরে হ্যাভ টু, এরপরে ভার্ব এবং এরপরে আদার ওয়ার্ড। এখানে একটি কথা বলে রাখি, আপনি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ওই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ হবে, অন্য সব ক্ষেত্রে ডু হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি, তুমি, সে। আমি তুমি ব্যতীত, আমি তুমি ব্যতীত জগতের সকল প্রকার একজন, তৃতীয় ব্যক্তি, সকল প্রকার একজন। আমি তুমি ব্যতীত সকল প্রকার একজনই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন সে, চেয়ার, টেবিল, কুকুর, চাচি, খালা, রহিম, করিম, জসিম, সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এদের শেষে এদের সাথে ডাজ হবে এবং বাকি সব ক্ষেত্রে ডু হবে। আমরা এক্সাম্পল দেখি কিভাবে আমার বাক্যটা গঠন করলাম আমরা। I do not have to pay the money. I do not have to pay the money. আমাকে টাকা পরিশোধ করতে হবে না। They do not have to eat. We do not have to go to market. Your friend does not have to attend. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি does not, does চলে আসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, যদি ডাজ চলে আসে তাহলে আপনার আর হ্যাজ টু হবে না, তখন এটা হ্যাভ টু হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। খুবই সহজ জিনিস। আপনি যখন ইউজ করবেন ডাজ, মানে ইওর ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি আপনার ডাজ বসে, এরপরে নটের পরে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে, হ্যাভ টু অ্যাটেন্ড। হি ডাজ নট হ্যাভ টু পে দ্য মানি। দুটো বাক্য খেয়াল করেন, উপরগুলো খেয়াল করেন। এখানে উপরগুলোতে আছে উই ডু নট হ্যাভ টু গো টু মার্কেট, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ইওর ফ্রেন্ড ডাজ নট হ্যাভ টু অ্যাটেন্ড। এখানে ফ্রেন্ড যেহেতু, ইওর ফ্রেন্ড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর শেষে হওয়ার কথা ছিল হ্যাজ, বাট এখানে যখন ডাজ চলে আসলো তখন এখানে আর হ্যাজ হবে না, এটা হ্যাভ হয়ে যাবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ বাক্য গঠনটা কিভাবে করবো আমরা? আমরা প্রথমে দেখলাম হ্যাভ টু দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি, ওটা স্ট্রাকচার। যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা এভাবে বাক্যটা গঠন করব। এই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট বসাতে হবে, এরপরে হ্যাজ টু, এরপরে ভার্ব এবং সবশেষে আদার ওয়ার্ড। আবার বলছি, খেয়াল করুন, প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাজ টু, এরপরে ভার্ব, তারপরে আদার ওয়ার্ড। আমরা একটা एग्जांपल দেখি। He has to pay the money. My father has to eat. Rina has to go to market. Your friend has to attend. She has to apply. এগুলো সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য সবার শেষে হ্যাজ বসেছে। এখন দেখব হ্যাজ দিয়ে এখন দেখব নেগেটিভ হলে হ্যাজের সাথে কিভাবে বাক্যটা গঠন করতে হয়, হ্যাজ দিয়ে কিভাবে বাক্যটা গঠন করতে হয়। যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ধরুন হ্যাজ এর ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে আমাকে থার্ড পারসনের পরে ডাজ নট বসাতে হবে এবং এরপরে হ্যাজ টু না হয়ে হ্যাভ টু হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমাদের হ্যাজ টু বসানোর কথা ছিল, কিন্তু যেহেতু আমরা নেগেটিভ করতে গেলাম আমাদের এখানে ডাজ নট বসবে এবং ডাজ নটের পরে কখনো হ্যাজ টু হবে না, এটা হবে হ্যাভ টু। এই জিনিসটা ভালো মতো আপনারা খেয়াল করবেন। এবং নেগেটিভ পজিটিভ উভয় ক্ষেত্রে যদি আপনি কোয়েশ্চেন করতে চান, যদি প্রশ্ন করতে চান তাহলে আপনাকে দুটা সামনে নিয়ে আসতে হবে। ধরুন আমি যদি এখানে আই হ্যাভ টু পে দ্য মানি, আই হ্যাভ টু পে দ্য মানি, এটা পজিটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি কোয়েশ্চেন করতে চাই বা প্রশ্ন করতে চাই তাহলে আমাকে আই হ্যাভ টু পে দ্য মানির আগে একটা ডু বসাতে হবে। ডু আই হ্যাভ টু পে দ্য মানি, তারপর হচ্ছে দে হ্যাভ টু ইট। এখানে দে হ্যাভ টু ইট কে যদি আমি প্রশ্নবোধক করতে চাই তাহলে আমাকে এর আগে ডু নিয়ে আসতে হবে। ডু দে হ্যাভ টু ইট প্রত্যেকটা ক্ষেত্রে সেম, যখন আমরা নেগেটিভ করব সেরকম ভাবে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সবার ক্ষেত্রে ডু হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হবে।
এবং প্রশ্ন করতে হলে ডাজ বা ডুকে আগে নিয়ে আসতে হবে। আর যদি আমরা নেগেটিভ করতে চাই সাবজেক্টের পরে ডু বা ডাজ বসাতে হবে এবং এরপরে হ্যাজ টু বা হ্যাভ টু বসাতে হবে। যদি আমার এখানে কথা আছে, যদি আপনার ডাজ হয়, আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে যদি ডাজ হয় তাহলে আর হ্যাজ টু হবে না, এখানে হ্যাভ টু দিয়ে বাক্য গঠন করতে হবে। এখন আসবো আমরা হ্যাড টু কিভাবে ব্যবহার করব, হ্যাড টু কোথায় ব্যবহার করব বা হ্যাড টু কখন ব্যবহার করব। অতীতকালের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু ব্যবহার করি আমরা। অতীতকালে যদি কোনো বাধ্যবাধকতা বোঝাতে হয় তাহলে আমরা হ্যাড টু ব্যবহার করব। যেমন আমাকে খেতে হয়েছিল, আমাকে করতে হয়েছিল, আমাকে করতে হতো, ওই সব ক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করব। এটা গঠন প্রণালীটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট নিব, প্রথমে সাবজেক্ট নিব, এরপরে হ্যাড টু বসাবো, সাবজেক্টের পরে হ্যাড টু, এরপরে ভার্ব এবং এরপরে আদার ওয়ার্ড। আবার বলছি, প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে হ্যাড টু, এরপরে ভার্ব এবং এরপরে আদার ওয়ার্ড। প্রথমে যে কোনো সাবজেক্ট, এরপরে হ্যাড টু। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কোনো কিছু নেই বা হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক আর প্লুরাল হোক, যাই হোক, বা আমি তুমি যে যাই হোক, সবার শেষে কিন্তু হ্যাড টু বসবে। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। একটা এক্সাম্পল দেখি আমরা। হি হ্যাড টু পে দ্য মানি, তাকে টাকাটা পরিশোধ করতে হয়েছিল। এটা অতীতকালের কথা বোঝানো হচ্ছে এর জন্য আপনার হি হ্যাড টু পে দ্য মানি, মানে এখানে হ্যাড টু চলে আসলো। কিন্তু এখানে দেখুন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারপরেও এটার শেষে হ্যাড টু বসলো। শুধুমাত্র একটি এই অতীতকালের ক্ষেত্রে হ্যাড টুই হবে, সাবজেক্ট যাই হোক। এটা নেগেটিভ সেন্সে আমরা কিভাবে বাক্যটা গঠন করতে পারি, ওটা গঠন প্রণালী দেখি। প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ডিড নট বসাতে হবে। আমরা পজিটিভ ক্ষেত্রে প্রেজেন্ট এবং ফিউচারে এবং নেগেটিভ ক্ষেত্রে প্রেজেন্ট এবং ফিউচারে আমরা ডু বা ডাজ বসিয়েছি, এখানে হবে ডিড। যেহেতু আমার এটা অতীতকাল, প্রথমে আমার সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে হ্যাড টু, এখানে আর হ্যাড টু হবে না। ভালো মতো খেয়াল করুন, আমরা যখন হ্যাভ টু হ্যাজ টু এর ক্ষেত্রে যখন আমরা ডাজ বসিয়েছি, ডাজের পরে আমার হ্যাজ টু হয়নি, ওখানে হ্যাভ টু হয়েছে। এখানে সেম, যখন আমরা সাবজেক্টের পরে ডিড নট বসাবো তখন আর হ্যাড টু হবে না, তখন এটা হয়ে যাবে হ্যাভ টু, এরপরে ভার্ব এবং এরপরে আদার ওয়ার্ড। আমি একটা এক্সাম্পল দেখি। হি ডিড নট হ্যাভ টু পে দ্য মানি, হি ডিড নট হ্যাভ টু পে দ্য মানি। এখানে এটা অতীতকালের কথা বলা হচ্ছে। এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারপরেও এখানে হ্যাভ টু হয়েছে। কারণ হচ্ছে এই ডিড নট দিয়ে আমি অতীতকালের কথা বুঝিয়েছি এবং ডিড নটের পরে সবসময় হ্যাডের পরিবর্তে হ্যাভ হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, হি ডিড নট হ্যাভ টু পে দ্য মানি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকার আসবে। আমি চেষ্টা করি এবং আমি চাই যে আপনারা খুব সহজে ইংলিশ শিখতে পারেন, ইংলিশে কথা বলতে পারেন। আমরা আসলে পিছিয়ে আছি একটা মাত্র ইংলিশের কারণে। সারা বিশ্ব যেখানে ইংলিশে চর্চা চলছে, কিন্তু আমাদের ভেতরে একটা অজানা ভয় কাজ করে যে আমরা সহজে আমাদের মুখ দিয়ে ইংলিশ বের হতে চাই না। এর কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করি না, আমরা বুঝি কিন্তু আমরা প্র্যাকটিস করতে চাই না। আমরা মনে করি যে আমরা সব জানি, কিন্তু আসলে আমরা অনেক কিছুই জানি না। আমরা যা কিছু জানি ওটা আমরা প্র্যাকটিস করতে চাই না, আমরা শুধু বলি যে আমরা জানি। কিন্তু ভাব নিয়ে থাকলে হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। একা একা কথা বলতে হবে ইংলিশে, অন্য কারোর সাথে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় আছে বা কাছের বন্ধু বান্ধব আছে তাদের সাথে ইংলিশে কথা বলা চর্চা করতে হবে। তাহলে আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে। যদি আমরা এভাবে চর্চা করতে থাকি তাহলে একসময় আমাদের মুখ দিয়ে অনবরত ইংলিশ কথা বেরোবে, কোনো বাধা হবে না। আমরা যদি আমাদের চর্চাটা চালিয়ে যাই তাহলে আমাদের মুখ, চোখ, কান সব এতে অভ্যস্ত হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা যদি কোনো কিছু চিন্তা করি, আমরা যখন চিন্তা করি আমরা চেষ্টা করব সেই জিনিসটা ইংলিশে চিন্তা করার জন্য, বাংলাতে না। যখন কেউ কোনো কথা বলবে তখন আমরা চেষ্টা করব সেটাকে ইংলিশে কনভার্ট করে বোঝার জন্য। কোনো বাংলাতে বা অন্য কোনো ভাষাতে আমরা এটা ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করব না। আমরা চেষ্টা করব সরাসরি তাকে ইংলিশে বোঝার জন্য বা ইংলিশে আমাদের বলার জন্য। তাহলে দেখবেন একসময় আমরা ইনশাআল্লাহ আমরা সবাই ইংলিশে কথা বলতে পারবো। আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন।
যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে বা আপনারা যদি এখান থেকে কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যদি আমার কোনো ভুল ত্রুটি বা আমাদের কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন মনে করবেন, কমেন্টসে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।